যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে ক্লাস 12 সেমিস্টার 3-তে ভর্তি হবে তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজকে আমরা আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 ফর্মাল পড়া শুরু করব এবং আমরা শুরু করব একটা প্রোস পিস এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস দিয়ে। ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একটা আত্মজীবনী উইংস অফ ফায়ার লিখেছেন এবং সেই উইংস অফ ফায়ারের একটা অধ্যায় হলো স্ট্রং রুটস বা শক্তিশালী শিকড়। আমরা সেই স্ট্রং রুটস আমরা আজকে পড়বো। মনে রাখা ভালো, এই স্ট্রং রুটসের যদিও কোনো পার্ট 1 পার্ট 2 বিভাজন নেই, কিন্তু এই গল্পটাকে পড়ানো এবং বোঝানোর সুবিধার্থে আমি দুটো পার্টে এটা পড়াবো। আজকে পার্ট 1 অংশ পড়াবো। স্ট্রং রুটস পড়ার আগে আমরা কয়েকটা বিষয় একটু জেনে নেব। গতবারে আমার ভিডিওগুলো বেশ লেন্দি হয়ে গেছিলো, মানে পড়াতে পড়াতে অনেক রেফারেন্সের কথা আমি বলেছিলাম। তবে ক্লাস 12-তে আমি ভিডিওর ছোট করে দেবো এবং বেশি রেফারেন্সও দেবো না। যতটুকু তোমাদের পরীক্ষা পারপাস কাজে লাগবে আমরা এক্স্যাক্টলি সেরকমভাবেই। স্ট্রং রুটস এই স্ট্রং রুটস সম্পর্কে যে কয়েকটা জিনিস আমাদেরকে জেনে নেওয়া দরকার সেটা হলো, প্রথম হলো স্ট্রং রুটস তার লেখককে। স্ট্রং রুটসের লেখক হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের পুরো নাম কি? এপিজে আব্দুল কালামের, দেখো এটা আমি লিখে দিয়েছি, এপিজে আব্দুল কালামের পুরো নাম হচ্ছে আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। AVUL, আবুল, আবুল নয় কিন্তু আবুল, AVUL, আবুল পাকির জয়নাল আবেদিন। এই বানানটা একবার দেখো, JINULABDEEN। এই নামটা পুরোটা জেনে রাখা আমাদের দরকার, তার কারণ এপিজে আব্দুল কালাম কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। তিনি ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলে পরিচিত এবং অসাধারণ বিজ্ঞানী। কাজেই তার পুরো নামটা অবশ্যই তোমরা জেনে রাখবে, তোমাদের MCQতে আসতে পারে। তাহলে এপিজে আব্দুল কালামের পুরো নাম হলো আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তিনি 15ই অক্টোবর 1931 সালে জন্মেছেন। 15ই অক্টোবর 1931 সালে জন্মেছেন। এটা অতটা ইম্পর্টেন্ট না, তাহলে জেনে রাখবে, কারণ যেহেতু তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন সেই জন্য এই ডেটটা জেনে রাখা ভালো। 15ই অক্টোবর 1931। তিনি একাধিক বই লিখেছেন, তার মধ্যে তার আত্মজীবনী উইংস অফ ফায়ার, এটা অত্যন্ত বিখ্যাত, এবং তিনি মিশন ইন্ডিয়া বলেও আর একটা অত্যন্ত বিখ্যাত বই লিখেছেন। তাহলে তার আত্মজীবনীর নাম হলো উইংস অফ ফায়ার। এবং স্ট্রং রুটস যেটা আমরা এখন পড়ছি এটাই উইংস অফ ফায়ার, তার আত্মজীবনীর যেটা প্রথম অধ্যায়, ফার্স্ট চ্যাপ্টার, সেটা হলো স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস হলো উইংস অফ ফায়ারের ফার্স্ট চ্যাপ্টার, মানে প্রথম অধ্যায়। এইটা দিয়েই এপিজে আব্দুল কালাম তার আত্মজীবনী উইংস অফ ফায়ার শুরু করেছেন। এপিজে আব্দুল কালাম ইসরোতে চাকরি করতেন। তিনি একজন বিজ্ঞানী ছিলেন, ইসরোতে চাকরি করতেন এবং তিনি ভারতবর্ষের প্রথম মিসাইল তৈরি করেন এবং তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে বিশ্বখ্যাত। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এই নামে তিনি বিশ্বখ্যাত। এটা মনে রাখবে, এটা শর্ট প্রশ্ন আসতে পারে যে হু ইজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, সেখানে তোমাকে বলতে হবে এপিজে আব্দুল কালাম। ঠিক আছে? তিনি ছিলেন ভারতবর্ষের 11তম 11th প্রেসিডেন্ট। এটাও একটা ইম্পর্টেন্ট তথ্য, এটাকেও মনে রাখবে। এবং তাই তিনি 27শে জুলাই 2015 খ্রিস্টাব্দে মারা যান। শিলংয়ে মারা গেছিলেন 27শে জুলাই 2015 খ্রিস্টাব্দে। এই কটা ইনফরমেশান, দেখো আমি বেশি কিছু রেফারেন্স দিইনি, কিন্তু এই কটা তোমাকে জানতে হবে শর্ট প্রশ্ন বা MCQ করার জন্য। এপিজে আব্দুল কালামের নাম, তার জন্ম এবং মৃত্যুটা জেনে রাখবে, তার উইংস অফ ফায়ার বলে আত্মজীবনীটির নাম, তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হতো এবং তিনি ছিলেন ভারতবর্ষের 11তম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ঠিক আছে? এরপরে চলে আসি স্ট্রং রুটসের পড়াতে। স্ট্রং রুটস আমরা বললাম, স্ট্রং রুটস হলো কালামের যেটা আত্মজীবনী উইংস অফ ফায়ারের যেটা প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায়, সেখান থেকে নেওয়া হয়েছে স্ট্রং রুটস। স্ট্রং রুটস কথাটার মানে কি? স্ট্রং মানে আমরা জানি শক্তিশালী বা রোবাস্ট। স্ট্রং কথাটার মানে হলো শক্তিশালী বা রোবাস্ট, আর রুট মানে হচ্ছে মূল। স্ট্রং রুটসে তাহলে আক্ষরিক অর্থ কি? স্ট্রং কথাটা হচ্ছে রোবাস্ট বা শক্তিশালী, আর রুটস মানে হচ্ছে অরিজিন বা সোর্স, মানে মূল। তার মানে বাংলা হলো শক্তিশালী মূল। এই স্ট্রং রুটস গল্পের মাধ্যমে আব্দুল কালাম তার গোটা জীবনের উপরে যে সমস্ত বিষয় অত্যন্ত প্রভাব বিস্তার করেছে, অসাধারণ সুন্দরভাবে তা বর্ণনা করেছেন। এই গল্পের মধ্যে আমরা আব্দুল কালামের বাবা মায়ের পরিচয় পাবো, তার বাবার গভীর জ্ঞানের পরিচয় পাবো, তার বাবা কিভাবে সমাজের সমস্ত মানুষদের কাছে
সাধারণ মানুষের কাছে কীভাবে পৌঁছে গেছিলেন, কীভাবে তার বাবার জ্ঞানালোক সেই সমস্ত মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছিল, আমরা সেগুলো জানতে পাবো। যে অঞ্চলে আব্দুল কালাম জন্মেছেন, যে অঞ্চলে তিনি বেড়ে উঠেছেন, সেই অঞ্চলের মানুষদের মধ্যে পারস্পরিক যে সৌভ্রাতৃত্বের বন্ধন তা দেখতে পাবো। সেই অঞ্চলে হিন্দু মুসলিম সম্প্রীতি যা আব্দুল কালামকে একজন প্রকৃত ভারতীয় হয়ে উঠতে সাহায্য করেছে, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। এবং আমরা দেখব এই সমস্ত ঘটনায় আব্দুল কালামের জীবনে গভীর প্রভাব বিস্তার করেছে, অর্থাৎ এই সমস্ত ঘটনাই তার অত্যন্ত গভীর শিকড়, স্ট্রং রুটস। সেই জন্য এই নামকরণটি অত্যন্ত যথাযথ। যে স্ট্রং রুটস নামটা কেন দেওয়া হয়েছে বুঝতে পারলে? স্ট্রং রুটস হচ্ছে এই উইংস অফ ফায়ার বা আগুন পাখি, যেটা আব্দুল কালামের আত্মজীবনী, তারই ফার্স্ট চ্যাপ্টার এটা হলো স্ট্রং রুটস। কাজে এটাও একটা মনে রাখার শর্ট প্রশ্নে আসতে পারে যে স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে। সেটা নেওয়া হয়েছে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে, এবং সেটা কত নম্বর চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, এত কটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি তোমাদেরকে প্রথমেই দিয়ে দিলাম। এই ইনফরমেশানগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কাজে এই ইনফরমেশান কটা মনে রেখো। চলো এরপরে পড়াটা শুরু করি। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. আমি অর্থাৎ এপিজে আব্দুল কালাম তিনি বলছেন, যেহেতু এটা একটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ, মানে যেহেতু এটা একটা আত্মজীবনী, তা আমি এখানে এপিজে আব্দুল কালাম তিনি কি বলছেন, আমি পূর্বতন মাদ্রাজ প্রদেশের একটি দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। প্রথম লাইনেই বেশ কয়েকটা ইনফরমেশান যেগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আমরা পেয়ে যাচ্ছি। কি কি তিনি বলছেন? আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। অর্থাৎ এপিজে আব্দুল কালাম তারা ছিলেন তামিল এবং তাদের পরিবার খুব অর্থশালী না বা বিত্তশালী না, তারা হচ্ছেন মধ্যবিত্ত, মিডল ক্লাস। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য ইস্টওয়াইল মাদ্রাজ স্টেট। এপিজে আব্দুল কালাম তিনি পূর্বতন মাদ্রাজ প্রদেশের একটি দ্বীপ শহর রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে যে জায়গাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটি মানে সেই পূর্বতন মাদ্রাজ প্রদেশের নাম হচ্ছে তামিলনাড়ু, কিন্তু যে সময় এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন তখন এই জায়গাটি ছিল পূর্বতন মাদ্রাজ প্রদেশ, ইস্টওয়াইল মাদ্রাজ স্টেট। এই ইস্টওয়াইল কথাটার মানে হচ্ছে পূর্বতন, যাকে আমরা বলি ফরমার। ইস্টওয়াইল কথাটার অর্থ হচ্ছে পূর্বতন, যাকে আমরা বলি ফরমার। তিনি সেই পূর্বতন মাদ্রাজ প্রদেশের, সেই সময় সেই জায়গাটার নাম ছিল মাদ্রাজ, সেই মাদ্রাজ প্রদেশের একটি দ্বীপ শহর, আইল্যান্ড টাউন, একটি দ্বীপ শহর, মানে তার তিন দিকেই জল রয়েছে। আইল্যান্ড অর্থাৎ একটা দ্বীপ যা তিন দিকে জল আর এক জায়গায় স্থল। সেই দ্বীপ শহর রামেশ্বরমে তিনি জন্মগ্রহণ করেছিলেন। রামেশ্বরমের কথা আমরা মোটামুটি সবাই জানি, অত্যন্ত বিখ্যাত শৈবক্ষেত্র রামেশ্বরম, সেই রামেশ্বরমে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখান থেকে একটা খুব ট্রিকি প্রশ্ন হয়, মানে এবারের উচ্চ মাধ্যমিকে সেই প্রশ্নটা দিয়েছে, এটা এবারের উচ্চ মাধ্যমিকেও এই টপিকটা ইনক্লুডেড ছিল এবং সেখানে প্রশ্ন দিয়েছিল যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানে যারা তামিলনাড়ু মানে কোন প্রদেশে জন্মগ্রহণ করেছেন সেখানে যারা তামিলনাড়ু লিখবে, যেহেতু এটা এখন তামিলনাড়ু, অনেকেই সেই তামিলনাড়ুতে উত্তর দিয়েছে, তামিলনাড়ুটাও অপশানে ছিল, কিন্তু সেখানে সেটা ভুল উত্তর হবে ইস্টওয়াইল মাদ্রাজ স্টেট, মানে পূর্বতন মাদ্রাজ প্রদেশ। জয়নুল আবেদিন had neither much formal education nor much wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. আমার বাবা অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিন, মানে এপিজে আব্দুল কালামের নামটা দেখবে তার বাবার নামটাও তোমরা জানতে পেরে যাবে। আবুল পাকির এই জয়নুল আবেদিন হচ্ছে এপিজে আব্দুল কালামের বাবার নাম। ঠিক আছে, বানানটা কিন্তু খেয়াল রেখো। জয়নুল আবেদিনের প্রথাগত শিক্ষাও বেশি ছিল না এবং অনেক অর্থ সেটাও ছিল না। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও তার অসীম বা অগাধ প্রজ্ঞা ছিল, জ্ঞান ছিল এবং তার ছিল হার্দিক ঔদার্য, সবাইকে সমানভাবে গ্রহণ করে নেওয়ার যে মানসিকতা, যাকে আমরা বলি ঔদার্য, তার সেই জেনারসিটি অফ স্পিরিটটা ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। আর আমার বাবা তার যোগ্য সহযোগী হিসাবে পেয়েছিলেন আমার মা আশিয়াম্মাকে। কাজেই এখানে আর একটা প্রশ্ন হয় যে আব্দুল কালামের মায়ের নাম কি? আশিয়াম্মা। ঠিক আছে, তাহলে আমার বাবা অর্থাৎ জয়নুল আবেদিন তিনি তার যোগ্য সহকারী হিসেবে পেয়েছিলেন আমার মা আশিয়াম্মাকে। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us
দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। আমি ঠিক জানি না যে কতজন লোককে আমার মা প্রতিদিন খাওয়াতেন, কিন্তু আমি এটা নিশ্চিত যে আমার বাড়িতে বা আমাদের পরিবারের সকল সদস্যদের মিলিত সংখ্যার থেকেও বাইরের লোক আমাদের বাড়িতে বেশি খেত। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। আমার সঠিক মনে নেই যে প্রতিদিন কত লোককে আমার মা খাওয়াতেন, বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু আমি নিশ্চিত আমাদের পরিবারে যত সভ্য রয়েছে তাদের মিলিত সংখ্যার চেয়ে যে সমস্ত লোক মানে বাইরের লোক যারা খেতেন তাদের সংখ্যা অনেক বেশি ছিল। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমাদের বাবা মা সর্বত্র তারা পরিচিত হতেন আদর্শ দম্পতি হিসাবে। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ওয়ান অফ আর ফোরবেয়ারার্স হ্যাভিং বিন বেস্টার্ড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। আমার মায়ের বংশ পরিচয় আমার বাবার বংশ পরিচয়ের চেয়ে অনেক বেশি গরিমাময় ছিল। মানে আমার মায়ের যে বংশ পরিচয় আমার বাবার তুলনায় তা অনেক উঁচু ছিল। ওয়ান অফ আর ফোরবেয়ারার্স হ্যাভিং বিন বেস্টার্ড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। তার কোনো এক পূর্বপুরুষ ব্রিটিশ সরকার দ্বারা বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমার মায়ের কোনো এক পূর্বপুরুষ ব্রিটিশ সরকার দ্বারা বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। কাজেই আমার মায়ের যে লিনিয়েজ বা বংশ পরিচয় আমার বাবার থেকেও গরিমাময় বা উঁচু। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন্স। আমি অনেক সন্তানের মধ্যে একজন ছিলাম। আব্দুল কালাম বলছেন যে তিনি অনেক কটা সন্তানের মধ্যে একজন ছিলেন। এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। লম্বা সুদর্শন বাবা মার এক অতি সাধারণ ছোটোখাটো ছেলে। এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। লম্বা সুদর্শন বাবা মায়ের এক অতি সাধারণ দর্শন ছোটোখাটো সন্তান ছিল আব্দুল কালাম। আব্দুল কালাম খুব মজার ছলেই তার যে চেহারার গঠন বা তাকে কেমন দেখতে তিনি এখানে বর্ণনা করছেন। তিনি বলছেন তার বাবা মা ছিল অনেক লম্বা চওড়া সুদর্শন, কিন্তু সেই লম্বা চওড়া সুদর্শন বাবার অত্যন্ত সাধারণ দর্শন এবং ছোটোখাটো বা বেটে এক সন্তান ছিল আব্দুল কালাম। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম। অ্যানসেস্ট্রাল হাউস মানে হচ্ছে পৈতৃক বাড়ি। আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যা 19 শতকের মাঝামাঝি কোনো এক সময় নির্মিত হয়েছিল। এখানে আর একটা শর্ট প্রশ্ন যে আব্দুল কালাম কোথায় থাকতো, মানে কোন বাড়িতে থাকতো, সেটা তার অ্যানসেস্ট্রাল বাড়ি বা পৈতৃক বাড়ি, এবং কোন সময়ে সেই বাড়িটা নির্মাণ হয়েছিল। মিডিল অফ 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝামাঝি সেই বাড়িটা নির্মাণ হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম। এই বাড়িটা ছিল একটা চুন এবং ইটের দ্বারা নির্মিত একটা বেশ বড়সড় পাকা বাড়ি। আর এটা কোথায় ছিল? অন দ্য মক স্ট্রিট অফ রামেশ্বরম। রামেশ্বরম শহরের যে মক স্ট্রিট মানে মসজিদের যে রাস্তা বা মক স্ট্রিট, সেখানেতেই বাড়িটার অবস্থান ছিল। আরেকবার পড়ি। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এই বাড়িটা চুন এবং ইটের দ্বারা নির্মিত বেশ বড়সড় একটা পাকা বাড়ি ছিল। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। রামেশ্বরম শহরের যে মস্ক স্ট্রিট রয়েছে, মস্ক কথাটার অর্থ হলো মসজিদ, কিন্তু এখানে তোমরা মস্ক স্ট্রিটটাই কিন্তু মনে রাখবে, কারণ মসজিদের রাস্তা বাংলা মানে করে দ্বারা মসজিদের রাস্তাতে সেই বাড়িটা অবস্থিত ছিল। কিন্তু উত্তরটা তো আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে, তখন কিন্তু মসজিদের রাস্তা বলে থাকবে না, থাকবে মস্ক স্ট্রিট। সেই মস্ক স্ট্রিটে এই বাড়িটার অবস্থান ছিল। মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার নীতিনিষ্ঠ বাবা সমস্ত রকম আরাম এবং বিলাসিতাকে পরিহার করে চলতেন। খুব দামি একটা কথা এপিজে আব্দুল কালাম বলছেন। তিনি কি বলছেন? মাই অস্ট্রিয়ার কথাটার অর্থ হলো নীতিনিষ্ঠ, যিনি নিয়মকানুন মেনে চলেন। এই যে দেখতেই পাচ্ছ AUSTERE, এই অস্ট্রিয়ার কথাটার অর্থ হলো নীতিনিষ্ঠ বা নীতিবাদী, যিনি নিয়মকানুন মেনে চলেন। আব্দুল কালামের বাবা ছিলেন অত্যন্ত নীতিনিষ্ঠ এবং তিনি যে কোনো ধরনের আরাম এবং বিলাসিতাকে সযত্নে এড়িয়ে চলতেন। হি ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কোনো রকম আরাম বা বিলাসিতা তিনি পছন্দ করতেন না। However, all necessities were provided for in terms of foods, medicine or clothing. যাই হোক, তিনি বিলাসিতাকে পরিহার করতেন, কিন্তু প্রয়োজনীয় সমস্ত রকম জিনিসপত্র যেমন খাবার, ওষুধ এবং ড্রেস বা পরিধেয় বস্ত্র, এগুলোর পরিপূর্ণ ব্যবস্থা ছিল।
আমার বাবা যে কোনো ধরনের বিলাস ব্যসনকে তিনি সযত্নে এড়িয়ে চলতেন, কিন্তু যেগুলো মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় তাতে আমার বাবার কোনো কার্পণ্য বা কিপটেমও ছিল না। কারণ আমরা সবসময় যেগুলো ওষুধ, মেডিসিন, ফুড বা খাবার এবং ক্লোদিং বা জামা প্যান্ট এগুলো আমরা সবসময় অ্যাভেলেবেল পেয়েছি, মানে যথেষ্টই পেয়েছি। আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। অসাধারণ একটা লাইন, এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। অল্প কথাতে আমি বলতেই পারি, মানে এপিজে আব্দুল কালাম বলছেন যে আমার শৈশব ছিল অত্যন্ত সুরক্ষিত। জাগতিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই আমার শৈশব ছিল অত্যন্ত সুরক্ষিত। জাগতিক কেন, যে সমস্ত জিনিস মানুষের জীবন ধারণের জন্য দরকার সবই আমাদের বাড়িতে অ্যাভেলেবেল ছিল। এবং মানসিক কেন, আমার বাবা মা আমাকে অত্যন্ত যত্ন করে মানুষ করেছেন, মানে বাবা মায়ের স্নেহ, আদর, ভালোবাসা আমি পর্যাপ্ত পরিমাণে পেয়েছি। এই জন্য আমি বলতেই পারি যে আমার শৈশব ছিল অত্যন্ত সুরক্ষিত। ওকে, শর্ট প্রশ্ন আছে যে আব্দুল কালামের শৈশব কেমন ছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। সাধারণত আমি আমার মায়ের সঙ্গে এই রান্নাঘরের যে মেঝে তাতে বসে খেতাম। এটা আর একটা শর্ট প্রশ্ন, এইখানে প্রচুর শর্ট প্রশ্ন হয়, একটুখানি খেয়াল রেখে। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আমি সাধারণত আমার মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। শি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি অন হুইচ শি হ্যাড ল্যাডেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল অ্যান্ড এ ডালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। আমার মা আমার সামনে একটা কলা পাতা রাখতেন এবং তার উপরে তিনি কি করতেন, তার উপরে তিনি ভাত এবং সুগন্ধি সম্বার তিনি একটা কাঠের হাতা করে দিতেন। এবং আর কি থাকতো, আর থাকতো বিভিন্ন প্রকার মশলাদার বাড়ির তৈরি আচার এবং একদলা টাটকা নারকেলের চাটনি। এখানে এপিজে আব্দুল কালাম সাধারণত কী দিয়ে তিনি দুপুরের খাবার খেতেন সেটা তিনি মায়ের সঙ্গে এপিজে আব্দুল কালাম খেতেন। এবং তার মা কি করতো, এপিজে আব্দুল কালাম রান্নাঘরের মেঝেতে বসতো, তার সামনে একটা কলা পাতা রেখে তার মা কলা পাতাতে একটা কাঠের হাতা করে, এই যে ল্যাডেড মানে হচ্ছে কাঠের হাতা, মানে এই কাঠের হাতা করে খাবার পরিবেশন করে আমরা বলি ল্যাডেড। তার মা কি করতো, তার মা কাঠের হাতা করে একদলা ভাত দিত এবং তার সঙ্গে থাকতো সুগন্ধি সাম্বার একটা সাউথ ইন্ডিয়ান ফুড, বিভিন্ন প্রকার ডাল দিয়ে এবং পুদিনা পাতা এইসব দিয়ে তৈরি হয়, খুব সুন্দর গন্ধতা। সেই সুগন্ধি সাম্বার দিত এবং দিত বাড়িতে তৈরি বিভিন্ন প্রকার মশলা দিয়ে তৈরি আচার, এই যে দেখতেই পাচ্ছি ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল, বিভিন্ন প্রকার মশলা দিয়ে তৈরি করা আচার দিত। অ্যান্ড এ ড্যালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ড্যালপ মানে হচ্ছে একদলা, এবং কি দিত, একদলা টাটকা নারকেলের চাটনি। তাহলে কি কি খাবার দিত এইটা একটু কিন্তু মনে রাখতে হবে। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। যে শিব মন্দিরের জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত বিখ্যাত, সেই শিব মন্দির আমাদের বাড়ি থেকে একটা 10 মিনিটের হাঁটা পথ। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। যে শিব মন্দিরের জন্য রামেশ্বরমের এত পরিচিতি পর্যটকদের কাছে বা তীর্থযাত্রীদের কাছে, সেই শিব মন্দিরটি থেকে আমার বাড়ি মাত্র 10 মিনিটের হাঁটা পথ। কত মিনিটের হাঁটা পথ? 10 minutes ওয়াক। এটাও কিন্তু খেয়াল রাখবে। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের যে অঞ্চলে আমরা থাকতাম সেই অঞ্চলটাতে বেশিরভাগ লোকই ছিল মুসলিম কমিউনিটির, ঠিক আছে, মুসলিম। বাট দেয়ার আর কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু সেখানে শুধুমাত্র যে মুসলিম থাকতো তা না, সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও বাস করতো। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার, এবং প্রত্যেকেই খুব বন্ধুত্বপূর্ণভাবে সেখানে বাস করতো। অ্যামিকেবলি কথাটা অর্থ হলো ফ্রেন্ডলি। দেখো এখানে দেওয়াও আছে, অ্যামিকেবলি হচ্ছে ফ্রেন্ডলি, লিভিং ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তা আমরা যে অঞ্চলে বাস করতাম সেই অঞ্চলে বেশিরভাগ লোকই ছিল মুসলিম, কিন্তু সেখানে কিছু হিন্দু পরিবারে বাস করতো এবং এই হিন্দু মুসলিমের মধ্যে একটা অদ্ভুত সম্প্রীতি ছিল। প্রত্যেকেই খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে সেখানে বাস করতো এবং এই হিন্দু মুসলিম সম্প্রীতি এপিজে আব্দুল কালামের জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে। এটাই তার স্ট্রং রুটস, এই হিন্দু মুসলিম সম্প্রীতি। এই যে বাবা মায়ের সমাজে সবার সঙ্গে সুন্দরভাবে মিশে যাওয়া এবং বাবার বিভিন্ন
আধ্যাত্মিক এবং আত্মিক জ্ঞান এই এপিজে আব্দুল কালামের জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাই জন্যই এই গল্পের নাম রাখা হয়েছে স্ট্রং রুটস। ওকে, দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। আমাদের অঞ্চলেতে একটা অত্যন্ত প্রাচীন মস্ক বা মসজিদ ছিল এবং প্রতি সন্ধ্যাতে আমার বাবা আমাকে সেখানে নিয়ে যেতেন সান্ধ্যকালীন প্রার্থনার জন্য। আমাদের অঞ্চলেতে একটা অত্যন্ত প্রাচীন মস্ক বা মসজিদ ছিল এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার বাবা আমাকে নিয়ে সেই মসজিদে সন্ধ্যাকালীন যে প্রার্থনা বা নামাজ পড়ার জন্য সেখানে তিনি যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. এই যে কঠিন আরবি শব্দতে যে নামাজ পড়া হতো তার যে কি অর্থ সেটা আমি একদমই বুঝতাম না, কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম যে এই নামাজ বা এই প্রেয়ার বা এই প্রার্থনাটা ভগবানের কাছে গিয়ে বা আল্লাহর কাছে গিয়ে পৌঁছয়। অসাধারণ একটা কথা তিনি বলছেন যে নামাজ পড়া হয় সেই নামাজ আরবি ভাষায় পড়া হয়, কিন্তু সেই কঠিন আরবি শব্দের মানে আমি বুঝতাম না, কিন্তু আমি এটা জানতাম বা এটা আমার মন বলতো যে এই প্রার্থনাটা ভগবানের কাছে গিয়ে অবশ্যই পৌঁছায়। মানুষের এই প্রার্থনা ভগবানের জন্য এবং অবশ্যই ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। When my father came out of the mosque after the prayer, people of different religions would be sitting outside waiting for him. আর যখন আমার বাবা এই মসজিদে নামাজ পড়ে বেরিয়ে আসতেন তখন দেখতাম বিভিন্ন ধর্মের মানুষজন তার জন্য এই মসজিদের বাইরে অপেক্ষা করছে। আমার বাবাকে প্রত্যেকে অত্যন্ত সম্মান করত, তার কিছু ক্ষমতাও ছিল, সেটা আমরা পরে আসছি। তা যখন প্রত্যেক দিন সন্ধ্যাকালীন এই প্রার্থনার পরে বা নামাজের পরে তিনি যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন তখন আমি দেখতাম, মানে এপিজে আব্দুল কালাম দেখতো বিভিন্ন ধর্মের মানুষজন মসজিদের বাইরে তার জন্য অপেক্ষা করছে। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. অনেকেই আমার বাবার কাছে এক বাটি জল এগিয়ে দিত এবং আমার বাবা তার আঙুল সেই জলের মধ্যে ডুবিয়ে প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিড। এরপরে এই জল বাড়ির অক্ষম এবং অসুস্থতার জন্য নিয়ে যাওয়া হতো। আমার বাবা যে জলেতে মন্ত্র পড়তেন হাত ঢুকিয়ে, সেই মানে আঙুল ঢুকিয়ে, সেই জলটা বিভিন্নজন তাদের বাড়িতে তাদের ঘরে যে অসুস্থ এবং অক্ষম লোক রয়েছে তাদের জন্য সেই জলকে নিয়ে যেত। মানে এ যেন কোনো মন্ত্রপুত জল। ওই অঞ্চলের লোকজন বিশ্বাস করতো যে জয়নুল আবেদিনের কিছু ঐশ্বরিক বা আধ্যাত্মিক ক্ষমতা আছে এবং তিনি যে জলেতে মন্ত্র পড়তেন সেই জল বাড়ির যারা অসুস্থ বা অক্ষম তাদের সুস্থ করতে সেই জল কাজে লাগে। সেই অঞ্চলের এটা বিশ্বাস ছিল। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। আমার এটাও মনে আছে যে লোকজন সুস্থ হওয়ার পরে, যে সমস্ত বাড়িতে অসুস্থ লোক রয়েছে তারা সুস্থ হওয়ার পরে আমাদের বাড়িতে আসতো বাবাকে ধন্যবাদ জানাতে। ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। আমার বাবা সবসময় তাদের কথা শুনে মৃদু হাসতেন এবং তাদেরকে বলতেন যে আল্লাহ যিনি ক্ষমাশীল তাকে ধন্যবাদ দাও, কারণ তিনি তোমাদের এই রোগ থেকে মুক্তি ঘটিয়েছেন, তিনি তোমাকে ক্ষমা করেছেন। মাই ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। আমার বাবা সবসময় মৃদু হাসতেন এবং তিনি বলতেন যে আল্লাহ দ্য মার্সিফুল মানে ভগবান যিনি অসীম করুণাময়, তার কাছে মানে তাকে তোমরা ধন্যবাদ দাও, কারণ তিনি তোমাদের এই রোগ ভালো করেছেন। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। রামেশ্বরম মন্দিরের যিনি প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তিনি ছিলেন আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। যে রামেশ্বরম শিব মন্দিরের যিনি প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর নাম আমরা জানলাম, তিনি ছিলেন আমার বাবা অর্থাৎ জয়নুল আবেদিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. কালাম বলছেন যে ছোটোবেলার যে স্মৃতি আমার মনে আছে তার মধ্যে একটা স্মৃতি খুব উজ্জ্বল, সেটা হচ্ছে এই আমার বাবা এবং তার ঘনিষ্ঠ বন্ধু পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, একজন হিন্দু এবং একজন মুসলিম, এবং দুজনের দুই ধর্মের মানুষ, দুজনকে অত্যন্ত শ্রদ্ধা করে। তারা তাদের চিরাচরিত পোশাক পরে গভীর আধ্যাত্মিক আলোচনায় মগ্ন। এই ছবিটা আমার এখনও চোখের সামনে ভাসে।
When I was old enough to ask question, I asked my father about the relevance of prayer. যখন মানে প্রশ্ন করার মতো আমার বয়স বাড়লো, মানে আমি যখন জিনিসপত্র সব ধীরে ধীরে বুঝতে শিখলাম, মানে যখন আমার শৈশব থেকে আমার কৈশোরে পৌঁছলাম, তখন আমি আমার বাবাকে এই প্রেয়ার বা প্রার্থনার রেলিভেন্স বা কার্যকারিতা এবং উপযোগিতা কী সেটা আমি জিজ্ঞেস করেছিলাম। এই প্রার্থনার রেলিভেন্স কী, এই প্রেয়ারের রেলিভেন্স বা কার্যকারিতা কী সেটা আমি জিজ্ঞেস করেছিলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা আমাকে বলেছিলেন এই প্রেয়ার বা প্রার্থনার কোনো রহস্যময় দিক নেই। রেদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। প্রেয়ার বা প্রার্থনা বিভিন্ন মানুষের আত্মার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। প্রেয়ার বা প্রার্থনার মধ্যে কোনো রহস্যময়তা নেই। প্রেয়ার আসলে বিভিন্ন মানুষের যে আত্মা তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করে। When you pray, যখন তুমি প্রার্থনা করো, তিনি বললেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার পার্থিব যে দেহ সেটাকে অতিক্রম করো, সেটাকে ছাপিয়ে যাও, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং একটা মহাজাগতিক অংশে পরিণত হও। তুমি তোমার পার্থিব জীবন, পার্থিব দেহ থেকে ছাপিয়ে একটা মহাজগতের অংশ হিসেবে নিজেকে তখন গণ্য করতে পারো। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যা কোনো অর্থ, বয়স, জাত ও ধর্মের যে বিভাজন সেটা মানে না। যখন তুমি প্রার্থনা করো তখন তুমি তোমার পার্থিব জীবনকে, পার্থিব দেহকে ছাপিয়ে একটা মহাবিশ্বের অংশতে নিজেকে পরিণত করো, এবং সেখানেতে কোনো এই সম্পদ, বয়স, জাত বা ধর্মের কোনো বিভাজন নেই। প্রেয়ারের এটা হলো সবথেকে বড় ইম্পর্টেন্স বা গুণ। যাই হোক, আজকে স্ট্রং রুটসের পার্ট 1 অংশ আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা স্ট্রং রুটসের বাকি অংশ পড়ব। যেভাবে পড়লে আমাদের এমসিকিউ করতে সুবিধা হবে আমরা সেভাবেই পড়ে নিলাম, বুঝে নিলাম। আর এরপরে যদি কোনো অসুবিধা থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে স্ট্রং রুটসের পার্ট 2 অংশ নিয়ে।